লাদাখের মধ্যে যে ভায়োলেন্সটা হয়েছে, সরকার চরম স্টেপ নিয়ে ফেলেছে এবং সেই আর্টিকেল কিন্তু সামনে এসে গেছে এবং প্রত্যেকটা আর্টিকেলে প্রত্যেকটা কোণা আমরা আপনাদের সামনে এক্সপ্লেন করে তুলবো এবং প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, চলুন আসুন, আজকে যে আর্টিকেলটা আছে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। লাদাখে দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে মারাত্মক লেভেলে ভায়োলেন্স চলছে এবং সেখানে অ্যারেস্ট করা হচ্ছে সোনাম ওয়াংচুকে। দেখুন কি বলছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুসারে, মানে এনএসএ অনুসারে লাদাখ থেকে এনভায়রনমেন্টাল লিস্ট সোনাম ওয়াংচুকে অ্যারেস্ট করা হলো এবং তাকে যোধপুর জেলে পাঠানো হলো। এখানে অনেকগুলো বিষয় কিন্তু আলোচনার জায়গায় রয়েছে। এক, সরকার কি ভাবছে, এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অ্যাকচুয়ালি কি, আর যেহেতু লাদাখের ঘটনা, লাদাখে জেলে রাখা উচিত ছিল, তাকে লাদাখে জেলে না রেখে যোধপুর, রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। তো চলুন প্রত্যেকটা বিষয় আমরা এডুকেশনাল অ্যাঙ্গেল থেকে আমরা দেখব, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমাদের দেখার কাজ নয়। ঘটনা হয়েছে এই যে সোনাম ওয়াংচু আছে, এনার এনজিও আছে একটা, এর এনজিও লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কি হয়েছে দেখুন, 24শে সেপ্টেম্বর যদি আমরা দেখি, লাদাখে মারাত্মক লেভেলে ভায়োলেন্স পৌঁছে যায় এবং সেখানে 4 জন মানুষের মৃত্যু হয়, যার ফলে ভারত সরকার কি করে, এই লাদাখের মধ্যে কারফিউ জারি করে দেয় এবং সাথে সাথে আমরা দেখতে পাই যে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় লে লাদাখে একদমই। এবং আমরা যদি আরও একটা বিষয় দেখি এখানে, তো সোনাম ওয়াংচুককে আমি এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি, আপনাদের একবার দেখে নিন। কারণ যেখানে ডিমান্ড করা হচ্ছে কোটি কোটি টাকা এসেছে এবং কোথা থেকে এসেছে সেই তদন্ত চলছে, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। সোনাম ওয়াংচু ইনি দীর্ঘ 10-15 দিন ধরে একটা হাঙ্গার স্ট্রাইক করছিলেন লাদাখে এবং লাদাখে যখন হাঙ্গার স্ট্রাইক করছিলেন এবং তিনি সামনে থেকে লিড করছিলেন এবং লিড করার ফলে দেখতে পাচ্ছি তাকে 26শে সেপ্টেম্বর অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করার পেছনে রিজন কি দেওয়া হয়েছে, যে উত্তেজকমূলক স্টেটমেন্টের জন্য তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, কারণ তার এই উত্তেজকমূলক স্টেটমেন্টের জন্য লাদাখে ভায়োলেন্স ছড়িয়েছে। গভর্নমেন্ট এইটাই ডিমান্ড করেছে এবং সেই যে অ্যারেস্ট করেছে সে কে করেছে, এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুসারে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে যোধপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সাথে সাথে যদি আমরা আরও একটা বিষয় দেখি সোনাম ওয়াংচুর ব্যাপারে, তো আমরা আরও কয়েকটা পয়েন্ট আমরা দেখতে পাবো যেখানে পুরো আর্টিকেল সামনে এসেছে। এনার ব্যাকগ্রাউন্ড একবার দেখে নিই। একজন হায়ার এডুকেটর, সাথে আমরা দেখব ইঞ্জিনিয়ার এবং এনভায়রনমেন্টালে ইনোভেটর ছিলেন ইনি এবং লাদাখের বাসিন্দা। এতগুলো পয়েন্ট ওনার সম্পর্কে দেখুন। এনার একটা এনজিও আছে, ঘটনাটা হচ্ছে এখানে এনজিও, সব জায়গায় এখন এনজিও দেখা যায়। এনার একটা এনজিও আছে, তার নাম হচ্ছে SECMOL। SECMOL নামে একটা এনজিও চলছে এনার। তো এই যে এনজিওটা দেখতে পাচ্ছেন, এটা এডুকেশন রিফর্ম করার জন্য, লাদাখবাসীদের এডুকেশন রিফর্ম করার জন্য এই এনজিওটা ইনি করেছিলেন, কারণ ইনি গ্লোবালি ইনার একটা পরিচিতি রয়েছে। সাথে সাথে লাদাখের যে IS2 আছে না, যেখানে ওয়াটার কনজারভেশন করার প্রজেক্ট, ইনি মানে প্রপোজালের ক্ষেত্রে মাথা। তো এই মানে প্রত্যেকটা বিষয় দেখা গেল এবং সাথে সাথে যদি আমরা আরও একটা জিনিস দেখি যে সরকার এখানে কি ভাবছে, সরকার কি ভাবছে সেই বিষয় নিয়ে আমরা যদি দেখি, আমরা আরও কয়েকটা জিনিস দেখতে পাবো। সরি, সরকার বলছে যে এখানে যে লাদাখের মধ্যে যে ভায়োলেন্সটা হয়েছে না, এই ভায়োলেন্সটা এই ওয়াংচুর মানে সোনাম ওয়াংচু স্টেটমেন্টের জন্য, কারণ উত্তেজকমূলক স্টেটমেন্টের জন্য, এবার উত্তেজকমূলক স্টেটমেন্টে দেওয়ার ফলে এই মানে পুরো জায়গাটা মানে ভায়োলেন্স হয়ে গেছে এবং সাথে সাথে আমরা যদি দেখি প্রভোকেটিভ টাইপের যদি স্টেটমেন্ট যেগুলো আমরা দেখেছি সেগুলো ডাইরেক্টলি কন্ট্রিবিউট অফ দ্য ভায়োলেন্স, ডাইরেক্টলি কন্ট্রিবিউট। এবং এনএসএর মাধ্যমে একে অ্যারেস্ট করা হয়েছে এবং ইনার এনজিও যেটা আছে, এনজিওদের ক্ষেত্রে যে লাইসেন্স থাকে, সেই এনজিও ফান্ডিং যে লাইসেন্স, যে বিদেশ থেকে আসে টাকা, তারও লাইসেন্স, সব কিছু কিন্তু ক্যান্সেল ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই এনএসএ, যে এনএসএর মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হলো, এই এনএসএ অ্যাকচুয়ালি কি, এই জায়গা থেকে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা। এনএসএ দেখুন
এটা হচ্ছে একটা মানে আমরা যে বলি প্রিভেন্টিভ এবং ডিটেনশন ল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এরা হচ্ছে ফুল ফর্ম। আমরা যদি আরও বেশ কিছু হিসাবে দেখি, সরকার উইদাউট ট্রায়ালে যে কাউকে যে কাউকে অ্যারেস্ট করতে পারে এই এনএসএর মাধ্যমে উইদাউট ট্রায়ালে। ঠিক আছে, যদি সরকার মনে করে পাবলিক অ্যান্ড সিকিউরিটি অর্ডার মানে বিপদে আছে এই মানুষটার জন্য, তা তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে এনএসএর মাধ্যমে। এমনকি 12 মাস পর্যন্ত, সংখ্যাটা কম নয়, 12 মাস পর্যন্ত তার জেলে থাকতে পারে। এবং তার জন্য একটা অ্যাডভাইসারি বডি থাকে। এবং এনএসএর মাধ্যমে যাকে অ্যারেস্ট করা হয় সাধারণত আমরা দেখতে পাই যে বেল পাওয়াটা কিন্তু খুব চাপের বিষয় হয়ে যায়। এবং যাকে অ্যারেস্ট করছে তাকে এবং তার পরিবারকে যে এনএসএ মনে করে যে আমরা কোন গ্রাউন্ডের ওপর ভিত্তি করে একে অ্যারেস্ট করেছি উত্তর দেব না, তা নাও দিতে পারে। এটা হচ্ছে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। ঠিক আছে, তো পাবলিক এবং সিকিউরিটি অর্ডার ডিসব্যালেন্স হলে কিন্তু এনএসএর মাধ্যমে কিন্তু অ্যারেস্ট করা হয়ে থাকে। এবং এনএসএ আরও একটা বিষয়, এনএসএ যে মনে করে যে এই রাজ্যের লোকেদেরকে, এই রাজ্যের লোক মানে ধরুন এই যেমন লাদাখের বাসিন্দা, তো লাদাখের বাসিন্দাকে আমি লাদাখে জেলে না রেখে আমি অন্য কোনো রাজ্যে জেলে রাখতে পারে, এটা এনএসএ অর্ডার দেওয়া আছে। এবার লাদাখবাসীর কি ডিমান্ড ছিল? লাদাখবাসীর 4টে ডিমান্ড ছিল। প্রথম দিকে ডিমান্ড ছিল যে জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে দিতে হবে। ঠিক আছে, এবং সেটা 2019-এ করে দেওয়া হচ্ছে, কারণ লাদাখবাসী চেয়েছিল যে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে। তো জম্মু কাশ্মীর থেকে সরিয়ে লাদাখকে কি করলো, ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হলো। এবং যেহেতু জম্মু কাশ্মীর লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, লাদাখবাসী বললো যে আমাদেরও একটা আলাদা রাজ্য ঘোষণা করে দিতে হবে, কারণ আমাদের রাজ্য আমরা ভোট দিয়ে আমরা সরকার নির্বাচন করব, সরকার গঠন করব, আমাদের রাজ্যে ডেভেলপ হবে। এবার প্রশ্ন হচ্ছে এই লাদাখবাসী জম্মু কাশ্মীর থেকে আলাদা হতে চাইলো কেন? কারণ তাদের বক্তব্য ছিল যে লাদাখ জম্মু কাশ্মীর ডেভেলপমেন্ট হচ্ছে, লাদাখে কিন্তু কোনো প্রকার ডেভেলপমেন্ট হচ্ছে না। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলেন যে 2019 সালে লাদাখকে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করে দিলেন এবং জম্মু কাশ্মীরকে আলাদা করে দিলেন। ঠিক আছে, লাদাখ থেকে আলাদা করে দিলেন, ইউনিয়ন টেরিটরি এখনও আছে। এই একটা বিষয় ডিমান্ড ছিল। অপর দিক থেকে ডিমান্ড ছিল যে কনস্টিটিউশনাল, আমাদের যে ভারতের কনস্টিটিউশনাল আছে, সংবিধান আছে, সেই কনস্টিটিউশনে 6 শিডিউলে লাদাখকে জায়গা দিতে হবে। দেখুন 6 শিডিউল যদি আমরা দেখি, ভারতে আমরা যদি 7 সিস্টারে দেখি, বেশ কয়েকটা রাজ্যের ডিস্ট্রিক্ট, পুরো রাজ্যটা না, ডিস্ট্রিক্টগুলো কিন্তু 6 শিডিউলে আওতায় আছে। তারপরে আরেকটা ডিমান্ড কিছু, 3 নম্বর ডিমান্ড, যে পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে লাদাখে, যাতে লাদাখের ছেলেমেয়েরা চাকরি পায়। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট কি ছিল? 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে লাদাখে জনসংখ্যা প্রায় 3 থেকে 3.5 লক্ষ বলা হয় থাকে, এর জন্য পার্লামেন্টে একটি মাত্র সিট আছে, এই সিট সংখ্যা বাড়িয়ে 2টো করতে হবে। তো ভারত সরকার বলেছিল যে ভাই প্রথম 2টো পয়েন্ট, এক লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে তোমাদের রাজ্য হিসেবে আমরা মানবো কিনা জানি না, তবে এর প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিল। সেকেন্ড প্রপোজাল 6 শিডিউলে যে এরা ডিমান্ড করেছিল সেটাও রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু লাস্টের 2টো পয়েন্ট, যে পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড পার্লামেন্টের 2টো সিট, সেটা কিন্তু এরা মান্যতা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই নিয়ে কিন্তু একটা বড় ভায়োলেন্স কিন্তু হয়ে যায়, লাদাখের মধ্যে প্রোটেস্ট করা হচ্ছিল। ঠিক আছে, তার মধ্যে বড় ভায়োলেন্স আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এই যে সোনাম ওয়াংচু যারা সাপোর্টাররা আছেন, সোনাম ওয়াংচু যারা সাপোর্টাররা আছেন, সেই সোনাম ওয়াংচু সাপোর্টাররা কি বলছেন? সোনাম ওয়াংচু যে যখনই লাদাখের মধ্যে ভায়োলেন্স হলো তখন তিনি কি করলেন, যে 10-15 দিন যে হাঙ্গার স্ট্রাইক করছিল, ঠিক আছে, তো তিনি এটা স্ট্রাইকটা ভেঙে দিলেন এবং তিনি ডিমান্ড করেছিলেন যে কেউ যেন পিসফুলি যেন আন্দোলনটা হয়। তো এই সোনাম ওয়াংচুর ডিমান্ড হচ্ছে যে আমি তো নন ভায়োলেন্সভাবে এবং কনস্টিটিউশনাল স্ট্রাইক করছিলাম, আন্দোলন করছিলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানকার বেশ কিছু লোকাল মানুষ যারা এই সোনাম ওয়াংচুকে সাপোর্ট করছেন এবং তারা দাবি করেছেন যে সাইলেন্ট এবং পিসফুল আন্দোলনকে সরকার দাবানোর জন্য এরকম অ্যাক্টিভিটি নিচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তা আমরা ওই অ্যাঙ্গেল থেকে যাব না। এটা কিন্তু সেখানকার মানুষও দাবি করেছে। এবার আসি এনজিও, এই সোনাম ওয়াংচুর যে এনজিও আছে SECMOL, এই লাইসেন্স ভারত সরকার ক্যান্সেল করে দিল, এনএসএর মাধ্যমে লাইসেন্স ক্যান্সেল করলো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই লাইসেন্স ক্যান্সেল করলো। কারণ এই সোনাম ওয়াংচু এডুকেশনকে রিফর্ম করার জন্য যে লাইসেন্স এনজিও গঠন করেছিল লাদাখের মধ্যে,
সেই এনজিওতে ফরেন ফান্ডিং আসছিল এবং এই এনজিওর ওপর জুলাই 2025, ঠিক আছে, একটা সিবিআই প্রাইমারিলি মানে তদন্ত পর্যন্ত হয়েছিল, ইনকোয়ারি কিন্তু বসেছিল। আর এই যে লাইসেন্স আছে, যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুসারে এই লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে। এবার দেখুন এফসিআরএ কি, এই এফসিআরএ মাধ্যমে যে লাইসেন্স ক্যান্সেল করা হয়, দেখুন যারা এনজিও ওপেন করে না তাদের এফসিআরএ লাইসেন্স লাগে। এবার এফসিআরএ হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। তো এ কি করে, যে ফরেন থেকে যে ফান্ডিংটা আসছে কোনো ইন্ডিভিজুয়াল মানুষের কাছে বা কোনো অর্গানাইজেশনের কাছে যে ফান্ডিংটা আসছে, সে ফান্ডিংটার ওপর নজরদারি রাখা, যে এটা কোনো মানে আপনার মানে এই যে বিদেশ থেকে টাকাটা আসছে কি উদ্দেশ্য নিয়ে আসছে বা কেন আসছে, কোন জায়গায় ইউটিলাইজ হচ্ছে, ঠিক আছে, অ্যান্টি নেশন ইউজ হচ্ছে কিনা, এর উপর পুরো নজরদারি রাখে এই এফসিআরএ। তো এফসিআরএ দুটো পাওয়ার দেওয়া আছে, হয় লাইসেন্সে সাসপেন্ড করে দেবে, নইলে লাইসেন্স ক্যান্সেল করে দেবে। এবার প্রশ্ন হচ্ছে এই এফসিআরএ গঠন হয়েছিল 1976-এ। তো এফসিআরএ কি করলো, এই তারপর কিন্তু বহুবার অ্যামেন্ড কিন্তু এফসিআরএ হয়েছে, সংশোধন হয়েছে, ঠিক আছে। এফসিআরএ কি করলো, যে লাইসেন্স ক্যান্সেল, মানে ক্যান্সেল আগে বলার আগে আমি সাসপেন্ডটা বলি। লাইসেন্স এরা সাসপেন্ড তখন করে যখন মানে কোনো বাইরে থেকে ফান্ডিং আসলো এবং সেই ফান্ডিংটা কিসের জন্য এসেছে, কেন এসেছে, কোন জায়গায় খরচা করছো, যদি সরকারকে তোমরা মিথ্যা স্টেটমেন্ট দাও তাহলে সেই লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে 3 মাসের জন্য। কিন্তু সরকারকে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার পর, ঠিক আছে, সরকার যদি মনে করে এই লাইসেন্স ক্যান্সেল করব, তাহলে এটা 3 বছরের জন্য ক্যান্সেল করতে পারে এবং সাসপেন্ড করতে পারে সেকশন 30 অনুসারে, আর ক্যান্সেল করতে পারে সেকশন 40 অনুসারে কিন্তু ক্যান্সেল করতে পারে। এখন এই সমস্ত বিষয় তদন্তের বিষয়, যে এই ফান্ডিংগুলো কোথা থেকে আসছে, কোন জায়গায় ইউটিলাইজ করেছে, কারা ফান্ডিং পাঠিয়েছে, নানান ধরনের কিন্তু তথ্য আসছে, কারণ অনেক সময় নানান রকম তথ্য সামনে আসে, তো সেগুলো আলাদা পার্ট। তো এখনো পর্যন্ত এফসিআরএ তদন্ত করছে, এনএসএর আন্ডারে আছে এবং যোধপুর সেন্ট্রাল জেলে আছে। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে।